নমস্কার। আমার মার জন্ম এবং বড় হয়ে ওঠা কাশীতে। ছোটবেলায় যতবার কাশীর গল্প শুনতাম, দেখতাম মার মুখ চোখ কীরকম উজ্জ্বল হয়ে উঠত। জানিস, মা বলতো, ওখানকার বেগুন এত বড় যে এখানে বিশ্বাসই হবে না। আমরা দুপুরবেলা সবাই খাবার পর বসে বসে মটরশুঁটি খেতাম। সেই মটরশুঁটি এত মিষ্টি এবং এক একটি দানা মার্বেলের মতো। আমি বিশ্বাস করতাম না, বলতাম, যা তাই কি হয় কখনো? আসলে কিছুই নয়। তোমার ছোটবেলার গল্প তো, ছোটবেলা সবসময় লার্জার দ্যান লাইফ হয়। তোমার ক্ষেত্রেও তাই হয়েছে। তখন তুমি ছোট, তাই তোমার আন্দাজে সেই জিনিসগুলি বড় লাগতো। মা বলতো, না রে, বিশ্বাস কর, সত্যি অত বড়। বিশ্বাস কিন্তু করিনি। তবে একথাও ভাবতাম যে মানুষ তো ছোটবেলাকে জড়িয়েই বাঁচে, আমরাও তো তাই বাঁচি, মাও হয়তো তাই করছে। থাক না, যা বলে বলুক, আসলে তো আমি জানি অত বড় কিছু নয়। এর অনেক দিন পরে কাশি গেছি। মা নেমেই বলে, এ কি রে, আমি তো চিনতেই পারছি না, এখনকার কাশির সাথে তখনকার কাশির মিল কই? আমি বলি, তাই তো হয়, পরিবর্তনই তো স্বাভাবিক। তারপর যখন হোটেলে গিয়ে উঠেছি, তখন ততদিনে আমার মামাবাড়ি আর সেখানে নেই, সবাই কলকাতায় চলে এসছে। অবশ্য সে মামাবাড়ির গল্প একবার বলতে শুরু করলে থামতে পারবো না। কোনো কোনো পর্বে আপনাদের কাছে শোনাবো সেসব গল্প, খুব আনন্দ পাবেন। আমার মামাবাড়ি ছিল সেখানে বিখ্যাত বেনারসি শাড়ির প্রতিষ্ঠান। সেই প্রতিষ্ঠান এখন কলকাতায় চলে এসছে এবং এখানেও খুব বিখ্যাত। ওখানে একটি দোকান আছে, সেই দোকানটি এখন অন্য মানুষেরা চালান। তাদের সাথেও মায়েদের খুব সদ্ভাব। হোটেলে উঠে মা ফোন ঘোরায়। কিছুক্ষণ বাদে দেখি সেই দোকান থেকে একজন ভদ্রলোক এসছেন, তার হাতে একটা বিশাল প্লাস্টিকের প্যাকেট। তার ভেতর থেকে দেখতে পাই একটি বড় সড়ো লাউ এবং তার সাথে অনেকগুলি শিম। আমি অবাক হয়ে বলি, এ কি, হোটেলে শিম আর লাউ দিয়ে কি হবে? মা বলে, দাঁড়া দেখাই। প্যাকেট খুলে বের করে, লাউ কই, সে তো সাদা বেগুন। বিশ্বাস করুন, অত বড় বেগুন আমি ইহজন্মে কোনোদিনও দেখিনি। আর শিমও নয়, এত বড় বড় মোটা মোটা, সেগুলি মটরশুঁটি। আমি ভুল করেছিলাম শিম ভেবে। মা বলে, এবার বিশ্বাস হলো তো? এখন তাও ছোট হয়ে গেছে রে, আমাদের ছোটবেলায় এর থেকেও বড় পাওয়া যেত। রামনগর থেকে আসতো সেই বেগুন, এবং এক একটি বেগুন 3 থেকে 4 আঙ্গুল চওড়া করে ছাড়া ভাজাই যেত না, কারণ তেলে দিলেই গলে যেত, এমন মোলায়েম ছিল সেই বেগুন। সে মটরশুঁটির দানা যে কি মিষ্টি কি বলবো। এবং বস্তা ভর্তি করে সেই রামনগরের বেগুন কলকাতায় নিয়ে আসা হয়েছিল। সেই বেগুন ভাজা খেয়েছি, সত্যি তাতে এতটুকুও অতিশয়োক্তি নেই। মার গল্প আর থামেই না। চল, বেনারসে আসবি, ভালো করে খাবি না তা কি হয়? লস্যি খাওয়াবো বিশ্বনাথ গলিতে ঢুকে। বিশ্বনাথ গলিতে ঢোকার পরেই দুটো দোকান ছেড়ে বাঁদিকে তৃতীয় বা চতুর্থ দোকান। আরেকটি দোকানও আছে, নীল রঙের দোকানটি, সে অনেকটা ভেতরে। তার নাম মাও ভুলে গেছে, আমিও জানি না। কিন্তু হ্যাঁ, সেই নীল দোকানে কিন্তু সত্যি সেই লস্যি খেয়েছি আমি। এরপরে আসি কি গল্প, দীপক টকিজ, সেখানকার সিনেমা হল। তার সামনে সারি পেতে দোকান ছিল, সেখানকার ঘুগনি, চাট আর জলেবা। জলেবা কি, এত বড় জিলিপি, ঘিয়ে ভাজা, রসে টপ টপ করে। সেই জিলিপি ঝুলিয়ে রাখা হতো এবং তা টুকরো হিসাবে বিক্রি হতো, ওজন করে, পিস হিসাবে নয়। এছাড়া আছে চমচম, আছে লাড্ডু, আরও কত কি, নানান প্রকারের চাট তো আছেই। আর আছে কচুরি, আলুর দম, সেও একেবারে অন্যরকম। মধুর জলপানে সেই কচুরি, আলুর দম, তরকারি খেয়ে তারপর যেতে হবে রাবড়ি খেতে। কারণ হ্যাঁ, বেনারসের গল্প অসম্পূর্ণ থেকে যায় রাবড়ি ছাড়া। আজকে যখন আপনাদের সামনে নিবেদন করতে আসছি এই পর্বটি, তখন মাকে বলে আসি, মা, আমি যে রান্নাটা করব আজকে, সেই রান্নাটা রাবড়িরই মাস্তুতো ভাই বলতে পারো। মা মুচকি হাসে, বলে, বেনারসের কথা মনে করিয়ে দিলি। আমিও তাই ভাবলাম, বেনারসের গল্পই আজকে করি। আজকে রাবড়ির সেই মাস্তুতো ভাই মাত্র 4টি উপকরণে তৈরি জাদু রান্না, এমন মিষ্টি যা কোনোদিনও ভুলতে পারবেন না। আজকে করব বসন্তী। চলুন শিখি।
বসন্তী রান্নার জন্য 1.5 লিটার দুধে দিয়ে দিন 1.5 টেবিল চামচ পরিমাণ চুনের জল এবং ভালো করে মিশিয়ে নিন। এইবার কড়াই আঁচে বসিয়ে তাতে ঢেলে দিন দুধটুকু। এই রান্নার জন্য কিন্তু শুধু প্রয়োজন ধৈর্য, আর কিছুই নয়। এর জন্য মাঝারি আঁচে কড়াই রাখুন এবং দুধ ক্রমাগত নাড়িয়ে যান। যাদের বাড়িতে পাখার ব্যবস্থা আছে, যখন দুধ ধোঁয়া উঠতে আরম্ভ করবে তখন পাখা চালিয়ে দিন। অন্যথায় হাত পাখা দিয়ে হাওয়া করতে থাকুন দুধটিকে যখন গরমে বসানো আছে। ধীরে ধীরে দেখবেন পরতে পরতে সর পড়তে থাকবে। সেই সর তুলে খুন্তির সাহায্যে কড়াইয়ের চারপাশে ক্রমাগতভাবে লাগাতে থাকুন। আগেই বলেছি, বসন্তী রান্নার জন্য প্রয়োজন কিন্তু মাত্র 4টি উপকরণের। ভুল বলেছিলাম, কারণ তার সাথে আরেকটি জিনিসের দরকার, তা হলো একটু সময় এবং ধৈর্য। এই সময় এবং ধৈর্য নিয়ে ধীরে ধীরে শর্টটুকু তুলুন। দেখবেন শেষে যা ফল আসবে তাতে একটুও দুঃখ থাকবে না মনে। কেমন লাগছে আজকের পর্বটি? পুরো পর্বটি দেখার পর আমাদের কমেন্টে লিখে পাঠান। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং শেয়ার করতে ভুলবেন না আত্মীয় বন্ধু প্রিয়জনদের সাথে। সেভাবেই কিন্তু এই রান্নাগুলি বেঁচে থাকবে। যদি মনে করেন আমাদের চ্যানেলের সব রান্নার নোটিফিকেশন প্রথম পৌঁছবে আপনার কাছে, তাহলে অবশ্যই বেল আইকনটি টিপে দেবেন। আর হ্যাঁ, যদি মনে করেন আমাদেরকে যোগাযোগ করতে চান, আমাদের সাথে ভাগ করে নিতে চান নিজের পরিবারের গল্প, নিজের পরিবারের রান্নার গল্প, তাহলে আমাদের যোগাযোগ করুন কলকাতার নম্বরে। সকাল 11টা থেকে সন্ধ্যে 7টার মধ্যে, সোমবার থেকে শনিবার। আমাদের নম্বর 6291834357। হোয়াটসঅ্যাপ অথবা ফোন কলে যোগাযোগ করতে পারেন। আমরা কিন্তু আপনাদের যোগাযোগের অপেক্ষায় রইব। এবার ফিরি বসন্তী রান্নায়। খেয়াল রাখতে হবে, এই স্বর কিন্তু ততক্ষণ তোলা হবে যতক্ষণ না মূল পর্যায়ে অর্থাৎ শুরুতে যা দুধ ছিল তার থেকে দুধ 1/4 নেমে আসবে, অর্থাৎ 4 ভাগের 1 ভাগ। ততক্ষণ কিন্তু স্বর তুলে কড়াইয়ের কানায় লাগাতে থাকুন। একটি জিনিস কিন্তু খেয়াল রাখতে হবে, তা হলো এই রান্নাটির পুরো পদ্ধতিটি কিন্তু একেবারে নিভু আঁচে করতে হবে। দেখবেন তলায় দুধের চাঁছি পড়েছে, সেই চাঁছি কিন্তু কোনো মতেই পোড়া গন্ধ হবে না, বরং খুব সুগন্ধ হবে, হালকা লালচে রঙের হবে। এইবার দুধ 1/4 নেমে এসছে। এখন এই রান্না শেষ করার পালা। প্রথমে সেই দুধের চাঁছিটুকু তলা থেকে ভালো করে খুন্তি দিয়ে চেঁচে তুলে নিন, নিয়ে মিশিয়ে নিন মূল দুধের সাথে। তারপর যোগ করুন চিনি এবং গোলাপ জল। খুন্তি দিয়ে ভালো করে দুধের চাঁচিটুকু ভেঙে মিশিয়ে নিন বাদবাকি দুধের সঙ্গে। এইবার যোগ করুন 4 থেকে 5 টেবিল চামচ পরিমাণ চিনি এবং ভালো করে দুধ একটুক্ষণ ঘন হতে দিন। এইবার 1.5 লিটার দুধের জন্য দিয়ে দিন 1.5 টেবিল চামচ পরিমাণ গোলাপ জল। এইবার এই রান্না শেষ করার পালা। ভালো করে চারপাশ থেকে সরটুকু নিয়ে মেশান দুধের সাথে। রান্নাটির একদম শেষ পর্যায়ে কিন্তু আঁচ বাড়িয়ে দিন, দুধ ফুটে ঘন হতে দিন। যখন গা মাখা হলো, দুধের চাঁছি এবং সর মিলেমিশে এক হয়ে গেল, প্রস্তুত হলো বসন্তী।